ব্যান্ডেল চার্চের ঠিক পাশের এই রাস্তাটা চলে গেছে একদম নদীর ধার বরাবর, আর সেখান থেকে ইচ্ছা করলেই নৌকা করে চলে যাওয়া যায় ইমামবাড়া। যেমন কথা ছিল তেমনই চলে এসেছি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এবারকার ভিডিওটা ইমামবাড়া নিয়ে। নদীর জলে নৌকা চলে। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে আমরা নৌকায় উঠলাম আর পৌঁছে গেলাম ইমামবাড়ায়। সেখানে কি দেখলাম আর আপনারা বা কীভাবে যাবেন, কি দেখবেন, সব কিছুই থাকছে এই ভিডিওটাতে। বন্ধুরা, আমরা যেখানেই যাই আমাদের সাথে আমরা নিজেরাই টর্চার করে ফেলি অনেক সময়। তাহলে চলুন বেরিয়ে আসি হুগলির ইমামবাড়া থেকে। তো ভাবুন, সে সময় যদি এখানে থাকতাম কানের পর্দা ফেটে যেত। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। ব্যান্ডেল চার্চের ঠিক পাশের এই রাস্তাটা চলে গেছে একদম নদীর ধার বরাবর, আর সেখান থেকে ইচ্ছা করলেই নৌকা করে চলে যাওয়া যায় ইমামবাড়া। তো আগে নদীর ধার অবধি যাই, গিয়ে ওখানকার একটা ভিউ দিই আপনাদের। আর তখনই দেখা হলো এই মাঝি কাকুর সাথে। দেখুন বন্ধুরা, এই যে খালটা দেখছেন, এই খালটা নদী থেকে মিশেছে, আর এখান থেকে আমরা নৌকায় উঠবো। এটা পা রাখবো, ভাঙবে না তো? হ্যাঁ, ছাতাটা ফোটাও। ও ছাতা আছে, বলো ভালো হাঁটা করতে হবে। এটা খুব ভালো জিনিস করলাম, ভয় পাচ্ছিলাম। তো দেখছেন বন্ধুরা, আমরা এই খালের মধ্যে দিয়ে নৌকায় করে চললাম। নৌকায় করে যাচ্ছি কোথায় না, ওই সামনে নদীটাতে গিয়ে পড়বো, হুগলি নদী। হ্যাঁ, হুগলি নদীতে গিয়ে পড়বো আমরা এখান থেকে। আর পাশে আমার বন্ধু ছাতা খোলার চেষ্টা করছে। হ্যাঁ, বড় একটা ছাতা, কারণ প্রচণ্ড গরম, ছাতা না থাকলে খুব অসুবিধা হবে। হ্যাঁ, এবার একটু শান্তি লাগছে। তা বলা বল, এবার চাষটা কিরকম লাগলো তোর? দারুণ লেগেছে। আর বেরানোর সময় আমাদের এক মাঝি কাকার সাথে পরিচয় হলো। মরা কটাল পড়ে গেছে তো, হ্যাঁ, এখন জল কমে গেছে। আচ্ছা, এই খাল ভর্তি ছিল জল, পুরো ভর্তি হয়ে গেছিল না? আর দেখে মনে হচ্ছে যে আশেপাশে কাদা ফাদা উঠে আছে পুরো। হ্যাঁ, ওই মাঠটা সব ডুবে যায় সব। এই যে দেখুন, দেখা যাচ্ছে, এই দেখুন বন্ধুরা, এটা কি বললে, এটা গঙ্গা দেবী নাকি? গঙ্গা দেবীর মন্দির, অর্থাৎ নদীকে পুজো করা হয়, আর তার মন্দির এটি। সব মাঝিরা মিলেই করেছিল। হ্যাঁ, আমাদের মাঝি কাকু বলছেন যে সেখানকার সব মাঝিরা মিলে বছরে গঙ্গা পুজোর দিন বিশাল আয়োজন হয়। আচ্ছা, গঙ্গা পুজোর দিন খুব হয় না এখানে? তখন তো শুকনো থাকে, তাই না? তখন শুকনো থাকে তো জায়গাটা। জামাই ষষ্ঠীর পরে যে দশহরা পড়ে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দশহরাতে হয়। তখন শুকনো থাকে জায়গাটা, ভালো হয়। তাই তো? মন্দির ওই পর্যন্ত গভীর ছিল, এখানে আমরা 15-20 হাত গভীর দেখি। তো আপনারা যেরকম দেখলেন, আমরা নৌকায় চড়ে বসেছি। তো বন্ধুরা, আমরা দুই বন্ধু প্রত্যেক সপ্তাহে কোথাও না কোথাও যাচ্ছি, কাছে হোক আর দূরে। আপনারা দেখছেন, আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর ভিডিও। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন বেলটাকে দাবিয়ে দেবেন, তাতে আমাদের সব ভিডিও। একটা নদীর গান শোনো, বাউল গান আমার গলায়। গাও গাও গাও, হয়ে যাক হয়ে যাক। ওপারেতে বন্ধুর বাড়ি, এপারেতে আমার বাড়ি। নদীর জলে
চলে জুয়ার ভাটার তালে তালে উড়াই যে রঙিন শাড়ি আমি যাব যে বন্ধুর বাড়ি আমি যখন বাজাই বাঁশি খালি করে ভরা কলসি ছল করিয়া জল ভরিতে সেজে আসে নদীর ঘাটে দেখলে তারে মন হয় পাগল দেখলে তারে মন হয় পাগল মিষ্টি চোখে শরম খানি আমি যাব যে বন্ধুর বাড়ি নদীর পারেতে বন্ধুর বাড়ি এ পারেতে আমার বাড়ি। মাঝি কাকুর গান শুনতে শুনতে সময় যে কিভাবে বয়ে গেল বুঝতেই পারলাম না বন্ধুরা। তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি ইমামবাড়ার ঘাটে। তো এখান থেকে শুরু করব আমাদের ইমামবাড়া ট্যুর। আচ্ছা দেখ তো বলা কি বলছে কর। তো বন্ধুরা দেখলেন মাঝি কাকু আমাদের খুব সুন্দর একটা গান শোনালেন আর যাওয়ার সময় টাটাও দিলেন। তো আমরা এখন চলে এসেছি ইমামবাড়াতে। তো এবার আমরা একে একে ঘুরে দেখবো পুরো এই জায়গাটা। এখানে পাড়ে উঠতেই সবার প্রথম যেটা আপনি দেখবেন ভিতরে এসে, তো সেটা এখানে একটা বিখ্যাত সানডায়াল আছে। হ্যাঁ, সেই সময়কার সূর্য ঘড়ি। চলুন সেটা দেখি আগে। এই যে বন্ধুরা দেখছেন বিখ্যাত সানডায়াল, রোমান অক্ষরে সব নাম্বারগুলো লেখা রয়েছে এখানে দেখুন। তো আমাদের ঘড়ি অনুযায়ী এখন দেখতে হবে কটা বাজে। 10টা বেজে 50 মিনিট বাজে এখন। তো দেখা যাক এখন কটা বাজছে, অর্থাৎ ঠিকই আছে একদম এক্স্যাক্ট। দেখুন বন্ধুরা 10টা 50। তো এখনও আমি দেখতে পাচ্ছি যে 11টার ঘরে পুরোপুরি কাঁটাটা পৌঁছয়নি। দেখুন 10 আর 11-র মধ্যে ছায়াটা পড়ে রয়েছে, আর ছায়াটা যেখানে শেষ হচ্ছে দেখুন একদম 11-র আগে রয়েছে। অর্থাৎ ঠিক 11টা বাজতে বাজতেই ওই দাগটা ছায়াটাকে ছুঁয়ে ফেলবে। অর্থাৎ ঘড়িটি একদম এক্স্যাক্ট। আমরা এখন ঢুকে পড়বো ইমামবাড়ার ভিতরে। ঢোকার জন্য এন্ট্রি ফি 10 টাকা করে, অর্থাৎ দুজনে 20 টাকা। আর এই জায়গাটার মেনটেন্যান্স বাবদ আরও 10 টাকা চার্জ করা হলো, সেটাও আমরা দিলাম। তো অর্থাৎ 30 টাকার বিনিময়ে দুজনে ঢুকে পড়েছি ইমামবাড়া। ঐতিহাসিক জায়গা আর ঘুরে দেখবো পুরোটাই। চলুন। ইমামবাড়া হজরত ইমাম হুসেনকে মনে করার জন্য এই জায়গাটি বানানো হয়েছে। অর্থাৎ এটি মহরম মজলিসের জন্য একটি স্থান। ইংরেজিতে এই জায়গাটিকে হাউস অফ ইমাম বা কোর্ট অফ ইমামও বলা হয়ে থাকে।
বন্ধুরা, এই ইমামবাড়াটি 1841 থেকে শুরু করে 1861 অর্থাৎ 20 বছর ধরে তৈরি হয়েছিল। আর হাজি মোহাম্মদ মহসিন তার রেখে যাওয়া অর্থ ভাণ্ডার দিয়েই এই ইমামবাড়াটা তৈরি করা হয় সে সময়। আর পিছনে ওই যে মিনারটি দেখছেন, ওই মিনারের যে চূড়োটা আছে ওটা 150 ফুট ছিল, ফুট না 150 ফুট উঁচু। অর্থাৎ আমরা ওটাতে চড়বো, দেখি কি হয়। দেখুন বন্ধুরা, এগুলো দেখছেন সেই সময়কার কিন্তু এগুলো সব, এটা আমার যতদূর সম্ভব এটা ভাড়ার ঘর ছিল। আবদুল্লাহ মর্জিনা সিনেমাটা তো দেখেছেন নিশ্চয়ই, বা ধরুন টিভি সিরিজ আলিফ লায়লা, সেখানে কিন্তু এ ধরনেরই সব বড় বড় জারগুলো দেখানো হতো, তাই না? তো হ্যাঁ, তখন এরকম ধরনের জারই ব্যবহার হতো খাদ্যশস্য থেকে শুরু করে নানান রকম জিনিস রাখার জন্য। ইমামবাড়ার এই অংশটাই আসল প্রধান। আর মহরমের মতন বিশেষ অনুষ্ঠানে খুলে দেওয়া হয় ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদতের জন্য। জায়গাটি খুবই সুন্দর, প্রচণ্ড শান্ত আর ওয়েল মেনটেইনড। এই ঢাঁচাগুলো মহরমের তাজিয়াতে ব্যবহার করা হয়। মহরমের মাসে সারা মাস ধরেই এই জায়গাটি গমগমে অবস্থায় থাকে বন্ধুরা। বন্ধুরা, আমরা যেখানেই যাই আমাদের সাথে আমরা নিজেরাই টর্চার করে ফেলি অনেক সময়। এই যে দেখছেন, এতক্ষণ ঘন্টার আওয়াজগুলো শুনছিলেন, ঘড়ি কাটায় বাজে 11টা, আর আমরা এখানকার ঘড়ি ঘরের উপরে উঠছি। অর্থাৎ এখানকার বাইরে যে ক্লকটা রয়েছে, ক্লক টাওয়ারের একদম উপরে যাচ্ছি। ওই দেখুন পিছনে সিঁড়িগুলো, অর্ধেকটা উঠতে পেরেছি, দেখা যাক বাকিটা উঠতে পারি কিনা। বলা ভাই, কীরকম অনুভব হচ্ছে ভাই? সেবার মাইথনে গিয়ে সেই ভান্ডার পাহাড়, জায়গাটা তো ভালো, হ্যাঁ, কিন্তু কষ্টটা ঘোরানো পিছানো একই রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্টটা তো হবেই। একটু কষ্ট করলে অনেক সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করছে আপনার জন্য। অনেক সিঁড়ি। আশা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা, সে একটু আগে যে ঘন্টাটা বাজছিল সেটা এটি। এখন শান্ত রয়েছে, তবে ভাবুন সে সময় যদি এখানে থাকতাম কানের পর্দা ফেটে যেত। দেখে ভাই উঁচু উঁচু। উঠতে কষ্ট হলেও উপরে উঠে দৃশ্য দেখে প্রাণ ভরে গেল বন্ধুরা। একটা ব্যাপার স্পষ্ট বন্ধুরা, এই ক্লক টাওয়ারের উপরটা খুব সুন্দর এবং অনেক দূর অবধি দেখা যায় এখান থেকে। অর্থাৎ জলপথে হোক
বা উল্টো দিকে স্থলপথে দেখা যেত অনেকটাই। অর্থাৎ সুরক্ষার দিক থেকে বিবেচনা করলেও এটার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এখানে সে সময় নিশ্চয়ই প্রহরী রাখা থাকতো। ভিতরে ঢোকার সময় একটি বিজ্ঞপ্তি ছিল, বিজ্ঞপ্তিটি ছিল লেডিজ নট অ্যালাউড। হ্যাঁ, মহিলা হলে এই শেষের দিকে সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, একটু কষ্ট হবে। কিছুক্ষণ জিরিয়ে নিয়েছি, তো ঠিক করেছি এবার নিচের দিকে নামা শুরু করব। তবে হ্যাঁ, এই ক্লক টাওয়ারে উঠলে যেহেতু খুব অল্প জায়গার মধ্যে গোল গোল করে উপরে ঘুরিয়ে ওঠানো হয়ে থাকে, তাই আপনার উপরে এসে মাথা চক্কর দিতে পারে। তাও আমি বলবো যে উপরে আসলে বেশ কিছুক্ষণ একটু জিরিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে এগিয়ে চলুন নিচের দিকে। নেমে পড়লাম ওয়াচ টাওয়ার থেকে। উঠতে খুব কষ্ট হয়েছিল, নামতে কিন্তু হয়নি। তো বন্ধুরা, হুগলির এই ঐতিহাসিক ইমামবাড়ার এই যে ঘুরে দেখলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। সাবস্ক্রাইব তো করবেনই, আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে পরের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বাড়াবো না ভিডিওটা, আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করবো। শেষ করো। আমরা ক্লক টাওয়ারের ওপরে উঠেছিলাম, এখনো ক্লান্ত হয়ে পড়েছি, এর জন্য একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। হ্যাঁ, মোদ্দা কথা হচ্ছে হাঁপিয়ে গেছি, এখন জিরিয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার নতুন কোনো জায়গায় যাব, থাকবে সেই ভিডিওটা অবশ্যই। আসবার সময় আমরা পিছন দিক থেকে ঢুকেছিলাম, এবার সম্মুখের দ্বার থেকেই বাইরে বেরিয়ে এলাম, আর আরেকবার বাইরে থেকে দেখে নিলাম ইমামবাড়াটি। কাছেই হুগলিঘাট স্টেশন, এখন শুধু অপেক্ষা ট্রেনের জন্য। বাড়ি ফিরতে হবে তো।